শূন্যের দশা আর কাটছে না সিপিএম এর। আর্যভট্টকে বোধহয় তারা একটু বেশি ভালোবেসে ফেলেছে। আসলে 2011 সালে সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত সিপিএম এর নেতারা ভাবতেই পারে না যে তারা ক্ষমতায় নেই, তারা যে ক্ষমতার বাইরে থাকবে একথা সিপিএম এর নেতা নেত্রীরা বিশ্বাস করতেই পারতো না, আজও পারছে না। ফলে শূন্য দশা কিভাবে কাটাবে সেই নিয়ে তাদের চিন্তা ভাবনাও খুব একটা করতে দেখা যায় না। আসলে তো তারা ভাবতেই পারেননি যে পশ্চিম বাংলা থেকে সিপিএম কখনো ক্ষমতাহীন অবস্থায় থাকতে পারে। সেই একই জায়গা, সেই একই দৃশ্য আবার দেখা গেল উপনির্বাচনে। 6টি উপনির্বাচন পশ্চিমবঙ্গে সংগঠিত হয়েছে, যার মধ্যে বামফ্রন্টের খাতায় আসন সংখ্যা 0। এই শূন্য দশা সিপিএম কে গ্রাস করেছে। এই শূন্যের গ্রাস থেকে সিপিএম কিছুতেই বেরোতে পারছে না। তারা রাত দখল, রাস্তা দখল, বিভিন্ন জায়গায় পলিটিক্যাল উস্কানি দিয়ে সরকার বিরোধী আন্দোলন সংগঠিত করলেও সাধারণ মানুষ যে ভোটের ময়দানে তাদের বিশ্বাস করে না, সেই তথ্য এবং সেই তত্ত্বটি তারা কোনোভাবেই হজম করতে পারছে না। ফলে বুথ দখল, রিগিং ইত্যাদি বিভিন্ন তত্ত্ব তারা সামনে আনছে, যদিও সেই সব তত্ত্বে মানুষ বিশ্বাস করছে না। আর এই ফল বেরোনোর পরে সিপিএম এর সিনিয়র নেতৃত্ব বনাম জুনিয়র নেতৃত্ব লেগে গেছে। কিন্তু তারা চালাক বলেই 34 বছর প্রচুর অপকর্ম করেও ক্ষমতায় থেকে গিয়েছে। তাদের প্রচুর অপকর্ম মিডিয়ার সামনেও আসেনি, এবং তাই তারা চালাক বলেই এখনো তাদের সিনিয়র বনাম জুনিয়রদের যেই লড়াই, যেই দ্বন্দ্ব, সেটিও খুব একটা সংবাদ মাধ্যমে আসে না। এইরকমই একটি খবর যেটি আপনাদের সামনে দেওয়ার প্রচন্ড ইচ্ছে হলো বলেই আজকের এই ভিডিও। তার কারণ সিপিএম এর মধ্যে যে দ্বন্দ্ব আছে সেটি সবার জানা উচিত। আমরা টিভির পর্দায় দেখি কল্যাণ বনাম মদন, সৌগত বনাম হুমায়ুন। আবার বিজেপি নেতা নেত্রীদের মধ্যেও দ্বন্দ্ব আমরা খবরের চ্যানেল, সংবাদ মাধ্যমগুলোয় দেখতে পাই। কিন্তু সিপিএম এর মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বগুলোর খবর আমরা কিছুতেই দেখতে পাই না, বা প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো সেগুলো তুলে ধরে না। কোনো না কোনো ভাবে বোঝানোর চেষ্টা হয় এরা কমিউনিস্ট, এরা শিক্ষিত, এরা ঝগড়া করে না, এরা সমাজের উন্নয়নের জন্য কাজ করে, এরা সমাজের গরিব সম্প্রদায়ের জন্য কাজ করে। এই একটা তথ্য, এই একটা ধারণা মানুষের মনে কোনো না কোনো ভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করে সিপিএম এবং সিপিএম কে তেলিয়ে চলা কিছু মিডিয়া। এবার বলতে পারেন সিপিএম তো ক্ষমতায় নেই, সিপিএম কে কেন তেলাবে? আপনারা ভুলে যাচ্ছেন 34টা বছর সিপিএম ক্ষমতায় ছিল, এবং সেই সময় সিপিএম প্রচুর ক্যাডার তৈরি করেছে, যারা বিভিন্ন সরকারি অফিস থেকে শুরু করে বেসরকারি অফিস, এমনকি সংবাদ মাধ্যমগুলোর বিভিন্ন দপ্তরে সিপিএম এর ক্যাডাররা রয়েছে। তারা কিছুতেই সিপিএম এর ভেতরকার যে নোংরা কদর্য রূপ, সেই রূপগুলো মানুষের সামনে আনতে চায় না। যাই হোক, সেই সব কথা যাক। কিন্তু এই 6-0 হওয়ার পরে সিপিএম এর শূন্য দশা তো কাটেইনি, উল্টে তাদের ভোট পার্সেন্টেজও একদম তলানির দিকে। সিপিএম এর এত করুণ অবস্থা যে এই 6টি উপনির্বাচনের প্রত্যেকটিতে সিপিএম নিজে ক্যান্ডিডেটও দিতে পারেনি, তাদের সঙ্গী দলগুলোকে ছাড়তে হয়েছে সিট। যাই হোক, বামফ্রন্ট এবারেও শূন্য। আর এই শূন্য হওয়ার ফলেই সিপিএম এর সিনিয়র নেতৃত্ব বনাম জুনিয়র নেতৃত্বর যে লড়াই, সেই লড়াই কিছুটা হলেও সামনে চলে এসেছে। সিনিয়র নেতৃত্ব বলছে সিপিএম কে দেখা যাচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আছি মানেই যে আমরা লড়াইয়ের ময়দানে আছি, তা নয়। একথা বলে সিপিএম এর জুনিয়র নেতৃত্বকে এক হাত নিয়েছেন বা বিষোদ্গার করছেন সিপিএম এর একজন সিনিয়র নেতৃত্ব, যাকে প্রায়শই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ করতে দেখা যায়, যাকে প্রায়শই তৃণমূল সরকারের বাপ্পান্ত করতে দেখা যায়। সে আর কেউ না, সিপিএম এর সিনিয়র নেতৃত্ব, প্রাক্তন সাংসদ, প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি আবার আইনজীবীও। পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্টগুলোকে কেস করে করে বন্ধ করে দেওয়া যদি শিল্প হয়, সেই শিল্পর লিওনার্দো দা ভিঞ্চি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের জুনিয়র নেতৃত্ব অর্থাৎ মীনাক্ষী, দীপশিতা, সৃজনের মতো নেতৃত্বদের নাম না করে কটাক্ষ করেছেন, করে বলেছেন এদেরকে দেখা যায় শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে থাকলেই শুধু হবে না, থাকতে হবে মাঠে ময়দানে মানুষের পাশে। এক কথায় বকলমে স্বীকার করে নিয়েছেন সিপিএম সাধারণ মানুষের পাশে নেই। যেই কথা তৃণমূল কংগ্রেস বারবার বলে, যেই কথা সাধারণ মানুষ বারবার উপলব্ধি করে, যে মানুষের বিপদে আপদে, মানুষের চলার পথে, মানুষের প্রয়োজনে, মানুষের অপ্রয়োজনে মানুষ তৃণমূল কংগ্রেসকে পাশে পায়, চাইলেও পায়, না চাইলেও পায়। সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম মানুষের পাশে দাঁড়াতে অসমর্থ হয়েছে, আর অসমর্থ হয়েছে বলেই সিপিএম আজ শূন্য। এমনকি বিরোধী দলের তকমাটিও পর্যন্ত তাদের কপালে জোটেনি।
এই ভোট যুদ্ধগুলো হলো, ভোট যুদ্ধগুলোতে দেখা যাচ্ছে কোনো রকমে কুতিয়ে কুতিয়ে থার্ড পজিশন, তাও আবার অনেক জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কি বলেছেন আমরা একবার শুনি। যে বামপন্থী দল, যে সিপিআইএম কে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের পার্টি আপনারা বলতেন, গরিব মানুষের কাছে কি আপনাদের নতুন প্রজন্মও যেতে পারছে না, মন ছুতে পারছে না? সমস্যা কোথায় থাকছে, ফাঁক কোথায়? সমস্যা হচ্ছে যে নিচের তলায় যাতায়াতটা আরো নিবিড় করতে হবে, সেক্ষেত্রে ঘাটতি আছে। কান্তিদা যা বলেছেন কথাটা তো ঠিক কথাই বলেছেন। কান্তিদা তো নিচে মানুষের সঙ্গে মেশেন, আর অনেকেই ভাবছে সোশ্যাল মিডিয়াতে আমার প্রচার দেখে যে সত্যি সত্যি হয়তো মানুষ আমার পক্ষে আছে, এই ধারণাটা ভ্রান্ত। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকুন, কিন্তু সোশ্যাল মিডিয়াতেই অ্যাক্টিভ সেটা হলে হবে না। শুনলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হয়তো বিলম্বিত বোধোদয় হয়েছে, তার কারণ বিকাশ বাবু হয়তো ভুলে যাচ্ছেন বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বারবার বলেছে যে বিরোধী হিসাবে সিপিএম কেই মানায়, কিন্তু বিরোধী দল হিসাবে সিপিএম কে উঠে আসতে গেলে মানুষের পাশে সিপিএম কে থাকতে হবে, যা করতে সিপিএম বারবার ব্যর্থ হচ্ছে। তখন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তাদের দলের নেতাদের, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের এই কথা পছন্দ হয়নি। তারা পাল্টা তৃণমূলকে আক্রমণের দিকে হেঁটেছেন, পাল্টা তৃণমূলকে আক্রমণের রাস্তায় তারা হেঁটেছেন। কিন্তু তখন যদি তারা তৃণমূলকে আক্রমণ না করে তারা যদি নিজেদের এই বাজে ফলের পর্যালোচনা করতেন, তারা ভাবতেন যে কেন তারা বিরোধী দলের আসনে বসতে পারছেন না, কেন তাদের শূন্য হয়ে যেতে হলো, তাহলে হয়তো আজকের উপনির্বাচনে তাদের এই অবস্থা হতো না। অন্তত পক্ষে প্রত্যেকটি আসনে দ্বিতীয় হওয়ার জন্য তারা লড়াই করতেন। সেই লড়াই থেকে তারা বহু দূরে সরে গেছেন, তার কারণ তাদের মূল টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার থেকে সরানো। তাদের টার্গেট নিজেদের অবস্থান উন্নতি করা নয়, তাদের টার্গেট তৃণমূলকে যেন তেন প্রকারানো, ক্ষমতা থেকে সরানো। তার জন্য অধিকাংশ সিপিএম বিজেপিতে নাম লিখিয়েছেন। যারা আছে তারা আছে সোশ্যাল মিডিয়াতে থেকে সারা দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করা, বিষোদ্গার করা, লক্ষ্মীর ভান্ডারের মতো জনমুখী প্রকল্পকে ভিক্ষা বলে দাগিয়ে দেওয়া, কন্যাশ্রী থেকে যুবশ্রী থেকে শুরু করে রূপশ্রীকে ভাতা বলে ব্যঙ্গ করা। আর এই সব জিনিস সাধারণ মানুষ ভালোভাবে মেনে নেয়নি, আর সেই কারণে সাধারণ মানুষ ধীরে 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 সিপিএম থেকে মুখ ফিরিয়েছে। ফেরাতে ফেরাতে এমন অবস্থা, সিপিএম শুধু নিজেদের পরিবারের ভোটগুলোই পায়, এছাড়া আশেপাশের, অর্থাৎ সিপিএম যারা করছে তাদের বাড়ির আশেপাশের প্রতিবেশীদের ভোটটিও তারা পায় না। বিকাশ বাবু হয়তো সেটি উপলব্ধি করেছেন, উপলব্ধি করতে পেরেই তিনি বললেন যে সিপিএম আর মাঠে ময়দানে মানুষের সাথে নেই, নিবিড় যোগাযোগ যেটি মানুষের সঙ্গে সিপিএম এর ছিল সেই যোগাযোগ আজ বিচ্ছিন্ন। সিপিএম কে এখন শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই দেখা যাচ্ছে। জেনে ভালো লাগছে যে বিকাশ বাবুদের বিলম্বিত বোধোদয় হয়েছে। আমরা আশা করব এই বোধোদয় শুধু বিকাশ বাবুর নয়, সিপিএম যারা করছে প্রত্যেকের হবে, এবং সিপিএম একটা গুরুত্বপূর্ণ বিরোধী দলের ভূমিকা পালন করবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন? বিকাশ বাবুর বিলম্বিত বোধোদয় হয়েছে, সেই বোধোদয় সিপিএম এর সমস্ত শ্রেণীর নেতাকর্মীদের মধ্যে দেখা যাবে, নাকি সিপিএম এর অবস্থা আরো করুণ হবে? ধীরে ধীরে সিপিএম পশ্চিমবঙ্গের জীবাশ্মে পরিণত হবে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।